এই 5 আগস্টের পট পরিবর্তনের আগে আপনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই পরিবর্তনটা আপনারা চেয়েছিলেন। কিন্তু যে লক্ষ্যে আপনারা পরিবর্তনটা চেয়েছিলেন, এই 7 মাসে এসে, প্রায় 7 মাস, 6.5 মাস হলো, 7 মাসে এসে সেই পরিবর্তনটা দেখতে পেলেন কিনা, নাকি দেশের অবস্থা আরো খারাপের দিকে গেল কিনা? যেমন আপনার প্রথম দিকে যে শিক্ষকদেরকে বেশিরভাগ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষকদেরকে আপনার পড়া থেকে বাধ্য করা, তাদেরকে কোথাও কোথাও তাদেরকে হয়রানি করা, হেনস্থা করা, সেগুলো ঘটেছে। এবং বিষয়টা এমন হয়েছে যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেই শুধু ফ্যাসিস্টদের দোষ এবং ফ্যাসিবাদ প্রচলিত ছিল, অন্য কোথাও নাই। এখন দেখুন, যদি ফ্যাসিবাদ থেকেও থাকে, সেটা কি আসলে মবই কি তাদেরকে শাস্তি করার ক্ষমতা রাখে কিনা, এবং মবকে এই কর্তৃত্ববাদী জায়গায় নিয়ে গেল কারা? প্রথম থেকে আমার মনে আছে, প্রথম আমি একটি লেখা লিখেছিলাম, সেটা অগস্টে, যে প্রিয় শিক্ষার্থীরা, মব জাস্টিস করবেন না। এবং আমরা বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা, ওনাকে নানাভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে মব ভায়োলেন্স, মব লিঞ্চিং এর বিষয়ে সরকার থেকে যেন খুব কড়া বার্তা আসে। কিন্তু আমরা দেখেছি সরকার থেকে কড়া বার্তার বিপরীতে মিনমিন করে বলা, খুব লো ভয়েসে, যেগুলো করা ঠিক না, এগুলো করা উচিত হচ্ছে না, এইভাবে একটা অনেকটা আদরীয় ভাষায় মবকে অ্যাড্রেস করতে, যে কারণে মব রাষ্ট্রীয়ভাবে আশকারা পেয়ে এবং বরঞ্চ তাদের মব উস্কানির যে প্রবণতা, সেটা বেড়ে গেল। যেটা আমরা দেখেছি যে 32 নম্বর থেকে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের আপনার বিষয় আশয়ে সবচেয়ে বেশি আপনার আক্রমণের শিকার হলো মবের মাধ্যমে। এবং সেটা কিন্তু শেষ হচ্ছে না। দেখুন, 32 নম্বর একটা ঐতিহাসিক বাড়ি, যেটার সঙ্গে বাংলাদেশের একটি ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক স্মৃতি জড়িত। এটি কিন্তু একটা মিউজিয়াম, এটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সম্পত্তি। এটি থেকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ আবেগের জায়গা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ, সেই জায়গাটা আসলে 32 নম্বরের সেই আবেগের সঙ্গে জড়িত। এখন শুধু 32 নম্বর নয়, যে কোনো যান মাল সম্পদ, জনগণের নিরাপত্তা এবং তার জানমালের মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সে অন্তর্বর্তী সরকার একদিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, 1 বছরের জন্য হোক, তাকে অবশ্যই জনমুখী সরকার হতে হবে। এখন জনমুখী সরকারের আসলে তরিকা কি? জনমুখী সরকারের তরিকা হলো, প্রথম হলো জনগণের অধিকারগুলোকে এনশিওর করা। সে অধিকার একটা বড় অধিকার, যে নিরাপদে জীবনযাপন করার অধিকার। এখন দেখুন, এখন 32 নাম্বার কিভাবে মবটা তৈরি হলো, স্বয়ং আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, দু একজন নেতা যখন ফেসবুকে আপনার বুলডোজারের বিষয়ে ঘোষণা দিলেন যে আজকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, খোদ উপদেষ্টাদের, যে ছাত্র উপদেষ্টা আছেন, তারাও কিন্তু সেটিকে শেয়ার দিলেন। সুতরাং যখন আপনার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা একটি সহিংসতাকে আপনার উস্কে দেন এবং শেষটাকে সমর্থন দেন, এবং তারপরে উনি বলছেন যে এটি একটা উৎসব হোক, হ্যাঁ, এভাবে একটা মবের উস্কানির পেছনে কাজ করছেন, তখন স্পষ্টই জানান দেয় যে এই মব উস্কানিতে সরকারের পরোক্ষ মদত ছিল। এবং পরবর্তীতে সেটা আরো স্পষ্ট হয়ে ওঠে যখন বুলডোজার গুলো আনা হয় আপনার সিটি কর্পোরেশন থেকে, এবং বুলডোজারের গায়ে সরকারি সিটি কর্পোরেশনের সিল ছিল। এখন সরকার আসলে কোনোভাবে এই মবের দায়িত্ব এড়াতে পারে কিনা। এরপরে আমরা দেখেছি যে যখন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় উন্নীত করার আন্দোলন করছে, তখন স্বয়ং খোদ আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জনগণই তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দিবে। এখন দেখুন, তাহলে উনি কি ব্যর্থতা স্বীকার করছেন? উনি কি তাহলে নিজে যে পারছেন না সেটাই কি জানান দিচ্ছেন? আপনি দেখেন যে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো, তখন যে বুলডোজারগুলি এসছে, সেটা সিটি কর্পোরেশন থেকে এসছে। এটা গভর্নমেন্ট প্রপার্টি। এই দায়িত্ব ডক্টর ইউনূসের। উনি দেখেন, গতদিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে $19 মিলিয়ন দেওয়া হয়েছিল যে এই পূর্ববর্তী সরকারকে উৎখাত করার জন্য। এটা ডেমোক্রেটরা দিয়েছিল, বাইডেন সরকার দিয়েছিল, যেটা ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন, ক্লিন্টনের মাধ্যমে, ক্লিন্টন ফাউন্ডেশন, যেটার সঙ্গে ডক্টর ইউনূস যুক্ত, এর মাধ্যমেই গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জিনিস, এই যে মব জাস্টিস, এখন যেটা মব চলছে, এইটার পুরো দায়ভার ডক্টর ইউনূসের, কারণ উনি এটা সরকারি স্পন্সরে হচ্ছে। এটা আপনি যেখানে বলতেছে যে, আপনারা বললেন যে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিছু হয়নি। 15 তারিখে যখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, তখন সেখানে যে লুঙ্গি ডান্স দেওয়া হয়েছে, পরিবর্তন আপনারা দেখেননি? আমরা দেখেছি।
আমরা দেখেছি, কারণ এই জিনিসটা তারপরে যেখানেই মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে সেখানেই আক্রমণ হচ্ছে, এবং সেইটা স্টেট স্পন্সার্ড হচ্ছে। সরকারি গাড়ি, সরকারি আসবাবপত্র সবকিছু ব্যবহার করে এই মব জাস্টিস কায়েম করা হচ্ছে। আপনি দেখেন যখন গাজীপুরে গেল, গাজীপুরে মানুষ, তখন সাধারণ মানুষ এটার প্রতিবাদ করলো। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি অথর্ব, অজ্ঞ এবং যার বিবেক বুদ্ধিবিহীন একজন মানুষ আমি মনে করি, উনি কোনো প্রতিকার না করে যাদের পরে আক্রমণ করা হলো তাদেরকে উনি বললেন তার ডেভিল। আপনি আক্রান্ত হলেন, আপনি কিভাবে ডেভিল হলেন? তার মানে সরকার এটা মদস্পুষ্ট একটা জিনিস, যেটার মাধ্যমে সরকার নিরীহ সাধারণ জনগণকেও ভয়ভীতি দেখিয়ে ওনারা এটা কায়েম করার চেষ্টা করছে। যেটা করছেন যে আমরা 52 দেখছি, আমরা এরপরে আর কোনো কিছু নেই, 24 দেখছি, আমাদের দেশ স্বাধীন হয়নি, আমরা এখনো পূর্ব পাকিস্তানে বসবাস করি। আপনি দেখেন ইয়াতে আপনার অন্য জায়গায়ও, বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টর রফিকুন নবী, যাকে রণবীর নামে আপনারা চিনেন, তাকে একটা অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান থেকে ওইখানকার ভাইস চ্যান্সেলর ডক্টর মামুন, যার বাবা বঙ্গবন্ধু খুনের সঙ্গে জড়িত, তাহের উদ্দিন ঠাকুরের সুযোগ্য পুত্র, উনি বলেছেন যে যেখানে রফিকুন নবী যাবেন সেখানে উনি যাবেন না, ওনাকে যেন এখানে আসতে দেওয়া না হয়। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতার পক্ষে নেই, তারাই এইগুলি চালাচ্ছে। আমার কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী, যারা সুনামের সঙ্গে বিভিন্ন দেশে পিসকিপার হিসেবে কাজ করেন, শান্তি রক্ষা বাহিনীর জন্য কাজ করেন, শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করেন, তারা দেশের শান্তি রক্ষা করতে পারে না, তারা কিভাবে বিদেশের শান্তি রক্ষা করবেন? তার মানে আমাদের সেনাবাহিনীকে একটা অথর্ব সেনাবাহিনীর দিকে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস অ্যান্ড হিজ গং। আমি মাঝে ডক্টর রেজা কিবরিয়ার একটু কথা শুনলাম মাঝে, তৃতীয় মাত্রায় উনি বলেছেন, আমি যেগুলি কথা আগেই বলেছিলাম, যে বাংলাদেশের যদি ওনার দায়িত্ব ছিল যে উনি প্রথমে 3টা কাজ করবেন। একটা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষা করা, 2 নাম্বার হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, 3 নাম্বার ছিল সঠিক সময় নির্বাচন দেওয়া। উনি ওই কথাই বললেন, কিন্তু ইউনূস সরকারের কোনো সমালোচনা করলেন না, ইউনূসের পা চেটে গেলেন। একজন মানুষ শান্তিতে নোবেল পেয়েছেন, উনি ইকোনমিক্সে নোবেল পাননি। উনি যদি শান্তিতেই নোবেল পেবেন, তাহলে আমাদের পাশের দেশের দিকে তাকান না কেন, বার্মার দিকে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে অং সান সুকির কি অবস্থা হয়েছিল, এই ডক্টর ইউনূসের অবস্থা একই হবে। উনি একটা ভিন্ডেক্টিভ মনোভাব নিয়ে এখন আগাচ্ছেন। যখন কেউ বলে যে আমরা আওয়ামী লীগ বললে সন্ত্রাসী, ছাত্রদল বললে সন্ত্রাসী, শিবির বলে শাহবাগী, ওরা নাস্তিক, ওরা এটা উপাধি দেওয়া হয়। এইগুলির দায়ভার সরকারকে নিতে। আপনি কুয়েটের কথা তুলে ধরলেন, কুয়েটের মূল জিনিসটা আগে দেখতে হবে। কুয়েটে একটা প্রেসিডেন্ট তার অ্যাপয়েন্ট করেন ভিসি এবং প্রভিসি, তাই তো দেশে? এইটা যিনি ছিলেন মিহির রঞ্জন হাওলাদার এবং আব্দুস সোবহান ছিলেন প্রভিসি, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এই ছাত্ররাই, ডক্টর ইউনূস সাহেব ছাত্রদের ক্লাসে না ফিরিয়ে উনি তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চারা যে একজন শিক্ষককে অপদস্থ করছে, বিভিন্নভাবে অপমানিত করছে, এটা আমাদের দেখতে হবে আমাদের জীবদ্দশা। এটা আমরা চিন্তা করিনি, ভাবতে পারিনি, কখনো কল্পনাও করতে পারিনি। আমি কখনো মনে করি না একজন শিক্ষককে একজন ছাত্র কিভাবে গায়ে হাত দিতে পারে, অপমান করতে পারে। শিক্ষক তো আমাদের গুরু, মা বাবার পরে তাদের অবস্থান। আর এই যদি হয় আমাদের দেশের অবস্থা, যে একজন ছাত্রকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তার ক্লাসরুমে না পাঠিয়ে আমরা তাদেরকে মব জাস্টিস করার জন্য ব্যবহার করছি।